কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের ড্যান্ডাড্যানের 7 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগত। এ পর্যন্ত আমরা ড্যান্ডাড্যানের 6টা এপিসোডের কাহিনী জেনেছি। আজকে আমরা 7 নম্বর এপিসোডের কাহিনী জানবো। আমি অলরেডি এই সিরিজের মাঙ্গা পড়ে ফেলেছি, তাই এই এপিসোডে কি হতে চলেছে সেটা আমি আগে থেকেই জানি। তাই আমি আগেই বলে রাখতেছি যে এই এপিসোডটা কিন্তু অনেক বেশি ইমোশনাল একটা এপিসোড হতে চলেছে। অন্তত আমি এক্সপেক্ট করব মাঙ্গার চেয়ে অ্যানিমেটাতে অন্তত একটু বেশি ইমোশনালি যেন জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়। তো আমরা কাহিনীটা তো এই এপিসোডের ভিতরে দেখতে পাবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। গাইজ, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে তোমাদের জন্য একটা বড় সুখবর দেই। সেটা হচ্ছে এর আগে জুলাই মাসে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম র্যান্ডম স্টোরে। তোমরা জানো আমাদের একটা ক্লথিং ব্র্যান্ড রয়েছে, সেটার প্রমোশনের জন্য। আর ওই সময় দুর্ভাগ্যবশত দেশটা অস্থিতিশীল হয়ে যায়, যে কারণে ক্যাম্পেইনটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক লসের সম্মুখীন আমরা হয়েছিলাম। তবে তারপরেও আমরা আমাদের কথা রেখেছি, বিজয়ীদের হাতে বাইক এবং অন্যান্য পুরস্কার তুলে দিয়েছি। তবে ওই তিক্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা আবারও একটা বড় রিস্ক নিতে চলেছি। আর এই রিস্কে হয় আমাদের আগের ক্ষতি পুষিয়ে যাবে, নয়তো আমরা সবই হারাবো, এরকম একটা ব্যাপার। তো উইন্টার ক্যাম্পেইন 2024 নামে যে ক্যাম্পেইনটা আমরা চালাবো, এই ক্যাম্পেইনে আমাদের স্টোর থেকে তুমি অর্ডার করলেই পাবে হচ্ছে কুপন বা টিকিট। ক্যাম্পেইন চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেলিং টার্গেট 10,000, মানে অন্তত 10,000টা যদি টি শার্টও সেল হয়, তখনই আমরা ক্যাম্পেইন বন্ধ করে লটারি করে বিজয়ী নির্ধারণ করে আমার নিজ এলাকায় অনেক বড় একটা কনসার্ট করে বিজয়ীর হাতে আমি নিজে পুরস্কার তুলে দেবো, এবং আমার সাথে আরো অনেক ইউটিউবারও থাকবে। তো এবারে প্রথম পুরস্কার হিসেবে থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 ABS। কালকে সেটা আমি বুকিং দিয়ে আসলাম। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা জিক্সার মোনোটোন, তবে এটা সেকেন্ড হ্যান্ড বাইক হবে। অবশ্যই পেপার টেপারও কমপ্লিট করা থাকবে, মানে তুমি খালি নিয়ে খালি চালাবে, কোনো সমস্যা নেই। আর মূলত দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা আইফোন 16 দিতে চেয়েছিলাম, কিন্তু আইফোনের বদলে আমরা এই বাইক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ একটা আইফোনের চেয়ে একটা বাইক অনেক বেশি কাজের বা প্র্যাকটিক্যাল। আর তৃতীয় পুরস্কারটা হচ্ছে ল্যাপটপ, চতুর্থ পুরস্কারটা হচ্ছে রেডমি নোট 14, আর পঞ্চম পুরস্কার হিসেবে থাকবে একটা ট্যাব। আর এছাড়াও অসংখ্য পুরস্কার থাকবে। এছাড়াও প্রতি সপ্তাহে আমরা লটারি করে রেগুলারলি পুরস্কার তো দেবই। তো যাই হোক, এই ক্যাম্পেইন নিয়ে খুব শীঘ্রই একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা পাবলিশ করতে চলেছি, যেখানে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। তো আর দেরি না করে ভিডিও দেখা শেষ করে পিন কমেন্টে দেওয়া আমাদের পেজের লিংক এবং ওয়েবসাইট থেকে তুমি অর্ডার করা শুরু করে দাও এখনই। আর তুমি চাইলে কিন্তু তোমার টি শার্ট বা হুডি নিজের পছন্দ মতো গ্রাফিক্স বা ডিজাইন করে নিতে পারবে আমাদের স্টোর থেকে, এবং এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি এবারের ক্যাম্পেইন তোমরা সফল করবে এবং গতবারের ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো। তো চলো এবার মূল ভিডিওতে যাই। গত এপিসোডে আমরা দেখেছিলাম সিল্কি নামের একটা আত্মা মোমো আর ওকারুনের উপরে আক্রমণ করে, এবং সে মোমো, ওকারুন আর আয়াসের তিনজনকে গিলে ফেলে। তো ভেতর থেকে মোমো একটা গ্যাস লাইট দিয়ে সিল্কির চুলে আগুন লাগিয়ে দেয়। এই কারণে সিল্কি তাদের তিনজনকেই তার মুখ থেকে বাইরে বের করে দেয়। তো তারপরে কি হয় সেটা আমরা এখন জানবো। এই এপিসোডের শুরুতেই আমরা সিল্কিকে একটা অন্ধকার রাস্তা দিয়ে দৌড়াতে দেখতে পাই। সিল্কি এখানে অনেক বেশি ভয়ে ছিল। এটা সেই সময় ছিল যখন সিল্কি অ্যাকচুয়ালি বেঁচে ছিল। তো এখন বর্তমানে সিল্কি যখন তার চোখ খোলে, তখন সে তার সামনে আয়রাকে দেখতে পায়। সিল্কি এবার মোমো আর ওকারুনকে বলে, তোমরা আমার কাছ থেকে আমার আয়রাকে কেড়ে নিয়েছো, তাকে দ্রুত ফিরিয়ে দাও। এতটুকু বলেই সে তাদের দুজনের উপরে আক্রমণ করতে থাকে। তারা দুজন এবার আয়রাকে নিয়ে ওয়্যার হাউসের দিকে পালাতে থাকে। ওকারুন এখানে টার্বোগ্রানি ফর্মে ছিল। ওকারুন এখানে বলে, এই ওয়্যার হাউসে পালানোর মতো খুব একটা বেশি জায়গা নেই, এ কারণে এখানে আমার দৌড়াতে অনেক বেশি কষ্ট হচ্ছে। ওকারুনের এই কথা শুনে মোমোর মাথায় একটা বুদ্ধি আসে। তবে আপাতত মোমো ওকারুনকে দৌড়ানোর উপরে থাকতে বলে। তবে এর মধ্যেই সিল্কি এসে একটা আক্রমণ করে মোমোকে অনেক দূরে সরিয়ে দেয়। এরপরে সিল্কি তার চুলের সাহায্যে ওকারুনের দিকে যেতে থাকে। এদিকে ওকারুন তখন সেই ওয়্যার হাউসের মধ্যেই পালানোর চেষ্টা করতে থাকে। তবে যেহেতু এই ওয়্যার হাউসে অনেক বেশি জিনিস ছিল, তাই ওকারুন ঠিক মতো এখানে দৌড়াতে পারছিল না। সিল্কি তখন বলে, আমার মধ্যে যেহেতু অ্যাক্রোবেটিক স্কিল আছে, তাই তুমি আমার কাছ থেকে অন্তত এই জায়গায় বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। তো কিছুক্ষণের মধ্যে সিল্কি ওকারুনকে মেরে দূরে সরিয়ে দেয়। এরপরে সে আয়রাকে বলে, তুমি যদি আমাকে মা বলে ডাকতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো। আমি যদি তোমাকে খেয়ে ফেলি তাহলে আমরা দুইজন সারা জীবনের মতো একত্রিত হয়ে যাব। তখন কেউই আমাদের দুজনকে আর আলাদা করতে পারবে না। তখন অন্য কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এসব বলে সিল্কি আয়রাকে খাওয়ার জন্য সামনের দিকে যেতে থাকে। তবে হঠাৎ করেই সিল্কি থেমে যায়। সে আর সামনে যেতে পারছিল না। উপর থেকে মোমো তখন বলে, তোমার এই চুল এই পুরো ওয়্যার হাউসে ফেসে গেছে। আর এটাই মূলত মোমোর প্ল্যান ছিল, যে সে সিল্কিকে এমন ভাবে দৌড় করাবে যেন সিল্কির চুল পুরো ওয়্যার হাউসে ফেসে যায়। এতে করে সিল্কি আর বেশি নড়াচড়া করতে পারবে না। মোমো তখন ওকারুনকেও ধন্যবাদ জানায় এত সুন্দরভাবে দৌড়ানোর জন্য। এই সব কিছু শুনে সিল্কি অনেক বেশি রেগে যায়। সে তখন তার পা দিয়ে লাথি মেরে এই ওয়্যার হাউসের পিলারগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। মোমো এবার তার সাইকিক পাওয়ার ব্যবহার করে সিল্কির দুইটা পা ধরে ফেলে। এরপরে সে ওকারুনকে বলে যেন ওকারুন তার সর্বোচ্চ ফর্মে গিয়ে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ সিল্কির উপরে করে। ওকারুন তখন বলে, আমি টার্বোগ্রানির ফর্মে কিভাবে দৌড়াতে হয় শুধুমাত্র এটাই জানি, কিভাবে অন্য কারোর উপরে আক্রমণ করতে হয় এই সম্পর্কে আমি কিছুই জানি না। এই সবকিছু শুনে মোমো অনেক বেশি রেগে গিয়ে ওকারুনকে বলে, এই সবকিছু তুমি আমাকে এখন কেন বলছো, আগে কেন বলনি? চুপচাপ যাও আর তাকে
লাথি মেরে উড়িয়ে দাও। তো তারা দুজন যতক্ষণে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করছিল ততক্ষণে সিল্কি নিজেকে মুক্ত করে ফেলেছিল। এরপরে সে মোমোর উপরে আক্রমণ করার জন্য তার দিকে যেতে থাকে। মোমোকে বাঁচানোর জন্য হঠাৎ করেই ওকারুন টার্বোগ্র্যান্ডের ফর্মে গিয়ে তাকে গরুর মতো করে মাথা দিয়ে গুঁতো দেয়, আর এই এক গুঁতো খেয়েই সিল্কি সেখানকার দেয়াল ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে। এখানে সিল্কির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল সিল্কি হয়তো এই ফাইটে হেরে গেছে। ওকারুনের এরকম ফাইটিং স্টাইল দেখে মোমো এখানে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। মোমো তখন ওকারুনকে বলে, তোমার ফুল পাওয়ার আসলেই তো অনেক বেশি ভালো। তবে এখানে ওকারুনের সারা শরীরই অনেক বেশি ব্যথা করছিল। টার্বোগ্র্যান্ডি তখন ওকারুনের ব্যাগের মধ্যে থেকে বের হয়। সে তখন বলে, আমার পাওয়ার ব্যবহার করার পর তুমি শুধুমাত্র এইটুকু করতে পারলে, এই জিনিসটা আসলেই অনেক লজ্জাজনক। মোমো তখন বলে, আমরা এবার এই ভূতের কি করব? আমি কি আমার দাদি সেইগোকে ডেকে তার এক্সরসিজম করে দেব? টার্বোগ্র্যান্ডি তখন বলে, চিন্তা করো না, সে এই মাত্র আমার একটা আক্রমণ খেয়েছে, এখন অনেক লম্বা সময় পর্যন্ত সে আর উঠতে পারবে না। তো যাই হোক না কেন, ওকারুনের সেই গোল্ডেন বল, ওকারুনের বিচুতে এখন এই আয়রার কাছে আছে, তাই না? এটা বলেই টার্বোগ্র্যান্ডি আয়রার জামা কাপড়ের মধ্যে ওকারুনের বিচি ওকারুনের গোল্ডেন বল খুঁজতে থাকে। এদিকে মোমো তখন ওকারুনকে বলে, আমার হাত বাঁধা আছে, দ্রুত আমার হাতের বাঁধনটাকে কেটে দাও। ওকারুন তখন আশেপাশে কেচি খুঁজতে থাকে যেন সে মোমোর হাতের বাঁধন কেটে দিতে পারে। মোমো তখন বলে, এই সব কিছুই এই আয়রা মেয়েটার জন্য হয়েছে, জানি না এই ভূতটার সাথে তার কি সম্পর্ক আছে। তখনই টার্বোগ্র্যান্ডি ওকারুনের সেই গোল্ডেন বলটা পেয়ে যায়। সেটা পাওয়ার পর সে সরাসরি সেই বলটাকে ওকারুনের কাছে দিয়ে দেয়। এরপরে মোমো তাকে টিটকারি দিয়ে বলে, যাই হোক, ফাইনালি তোমার বংশের সম্মান এখন তোমার কাছে আছে। তবে তখনই টার্বোগ্র্যান্ডি বলে, তবে এই মেয়েটা মারা গেছে। এটা শুনে ওকারুন আর মোমো দুজনেই একদম শকড হয়ে যায়। মোমো দ্রুত আয়রার হৃদস্পন্দন চেক করতে যায় আর ওকারুন দ্রুত তার পালস চেক করতে থাকে। তবে আয়রা এখানে সত্যি সত্যি মারা গিয়েছিল। টার্বোগ্র্যান্ডি তখন বলে, যখন কোনো ভূত অথবা জাপানিজ ভাষায় ইয়োকাই কোনো মানুষকে গিলে ফেলে তখন সেই মানুষ এমনিতেই মারা যায়। আর যেহেতু মোমোর কাছে সাইকিক পাওয়ার আছে আর ওকারুনের কাছে টার্বোগ্র্যান্ডির পাওয়ার আছে, তাই তারা দুজন এরপরেও মারা যায়নি, তারা এখনো বেঁচে আছে। মোমো এবার ওকারুনকে বলে সে যেন আয়রাকে সিপিআর দেয়। এরপর মোমো নিজে আয়রার হার্টের কাছে গিয়ে সেটাকে মাসাজ করতে থাকে। টার্বোগ্র্যান্ডি তখন বলে, এটা করে কোনো লাভই নেই, সে মারা গেছে। হার্ট শুধুমাত্র মানুষের শরীরের একটা টুকরো, সেটাকে মাসাজ করে কিছুই হবে না। মোমো তখন টার্বোগ্র্যান্ডিকে চুপ থাকতে বলে। এরপর তারা দুজন আবারও আগের মতো তাকে সিপিআর দিতে থাকে। মোমো তখন টার্বোগ্র্যান্ডিকে বলে সে যেন অ্যাম্বুলেন্সকে ফোন করে এখানে আসতে বলে। আসলে টার্বোগ্র্যান্ডির কাছে মোমোর এক ফ্রেন্ডের ফোন ছিল, তো তারা দুজন আয়রাকে অনেক লম্বা সময় ধরে সিপিআর দেয়, কিন্তু তারপরেও আয়রা এখানে বেঁচে ওঠে না। তবে তখনই সেখানে সিল্কি চলে আসে। সিল্কি এখানে এসে বলে, এভাবে কখনোই আয়রা বেঁচে উঠবে না, আমার কাছে একটা ভালো টেকনিক আছে বা আমার কাছে একটা ভালো আইডিয়া আছে যেটার সাহায্যে আয়রাকে বাঁচিয়ে তোলা সম্ভব। সিল্কি বলে, আমি যদি আমার অরা আয়রাকে দিয়ে দিই তাহলে আয়রা আবারও বেঁচে উঠবে। অরা একজন জীবিত মানুষের জন্য অনেকটা ব্যাটারির মতো কাজ করে। ব্যাটারি ছাড়া যেমন অন্য কোনো যন্ত্র চলে না, ঠিক তেমন ভাবেই অরা ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তো সিল্কি এখানে তার নিজের অরা আয়রাকে দিয়ে দিতে চাচ্ছিল, এতে করে আয়রা বেঁচে উঠবে। তবে মোমো এখানে সিল্কির একটা কথাও বিশ্বাস করে না। সে বলে, তুমি মিথ্যা বলছো, তুমি আয়রার কাছে আসতেই তুমি আয়রাকে খেয়ে ফেলবে। এটা শুনে সিল্কি নিজেই নিজের মুখ একদম ভেঙে ফেলে। এরপর সে বলে, এখন আমি আর কাউকেই খেতে পারবো না, কিন্তু তারপরেও তোমরা আমার কথা বিশ্বাস করো। কিন্তু এরপরেও যদি তোমরা আমার কথা বিশ্বাস করতে না পারো তাহলে নিচে থাকা এই রডটা দিয়ে তোমরা আমার মুখ একদম থেতলে দিতে পারো, এতে করে আমি আর কোনোভাবেই কাউকেই আঘাত করতে পারবো না। টার্বোগ্র্যান্ডি তখন বলে, সিল্কি সত্যি কথা বলছে, সিল্কির অরা যদি এই আয়রার মধ্যে চলে যায় তাহলে আয়রা বেঁচে উঠবে। তবে মোমো তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে আমরা সরাসরি তোমার মাথা একদম থেতলে দেব। এরপরে সে ওকারুনকে টার্বো ফর্মে গিয়ে তার উপরে ভালোভাবে নজর রাখার জন্য বলে। মোমো এবার সিল্কিকে জিজ্ঞাসা করে, তুমি তোমার অরা কিভাবে আয়রাকে দিবে? সিল্কি তখন মোমোকে বলে, তুমি তোমার সাইকিক পাওয়ার ব্যবহার করে আমার অরাকে আয়রার অরার সাথে কানেক্ট করতে পারবে। মোমো ঠিক এমনটাই করে, সে সিল্কির অরাকে আয়রার অরার সাথে কানেক্ট করতে থাকে। তবে যখনই সে এটা করতে যায় তখনই সে সিল্কির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়, আর এখান থেকেই সবচেয়ে ইমোশনাল পার্টটা শুরু। আমরা দেখতে পাই সিল্কি যখন বেঁচে ছিল তখন সে একটা হোটেলে ছিল। এখানে সে মূলত একটা প্রস্টিটিউট বা পতিতার কাজ করত। সে অনেক বেশি গরিব ছিল। সিল্কির একটা ছোট মেয়ে ছিল। নিজের মেয়েকে লালন পালন করার জন্য সে দিনের বেলা নানান ধরনের কাজ করত। তো সারা দিন আর সারা রাত কাজ করার জন্য সিল্কি সবসময় অনেক ক্লান্ত হয়ে থাকতো। তার ছোট মেয়েটা নাচতে অনেক পছন্দ করত, এ কারণে সিল্কি তাকে অ্যাক্রোবেটিক স্কিল শেখাতো। সিল্কি তার মেয়ের জন্য একটা সুন্দর লাল জামা কেনে। সিল্কি তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। সে তার মেয়েকে সব ধরনের আনন্দ দিতে চাইতো এবং তার সকল শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করত। এখানে এই অ্যানিমের মধ্যে আমরা সিল্কি আর তার মেয়ের, তারা দুইজনেই এখানে একে অপরকে নিয়ে অনেক বেশি খুশিতে ছিল। তাদের দিনকাল খুবই সুন্দরভাবে পার হচ্ছিল। তবে একদিন হঠাৎ করেই বেশ কিছু লোক এসে সিল্কির উপরে আক্রমণ করে। এখন এরা সিল্কির কাস্টমার ছিল নাকি সিল্কি এদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এটা আমরা এখানে জানতে পারি না। তারা সিল্কিকে ধরে
ধরে সিল্কিকে একটা জানলার দিকে ধাক্কা মারে। এ কারণে জানলার বেশ কিছু কাঁচ ভেঙে তার শরীরের মধ্যে ঢুকে যায়। সিল্কির মেয়ে এখানে অনেক বেশি কান্না করছিল। এ কারণে সেই লোকেরা এবার সিল্কির মেয়েকে ধরে নিয়ে চলে যেতে থাকে। সিল্কি তখন তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, তবে সেই লোকেরা তখন সিল্কিকে লাথি মেরে তার একটা চোখ নষ্ট করে দেয়। তারা সিল্কির সকল টাকা আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সবকিছুর কারণে সিল্কি এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। সিল্কির যখন জ্ঞান ফেরে তখন সে দ্রুত রাস্তায় গিয়ে তার মেয়েকে খুঁজতে শুরু করে। সে তখন তার সামনে একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়িতেই হয়তোবা তার মেয়ে ছিল, কিন্তু সে সেই গাড়িটাকে আটকাতে পারে না। তো অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে সেখানে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপরে মনের অতিরিক্ত কষ্টে সিল্কি একটা বিল্ডিং এর ছাদে চলে যায়। সিল্কির জীবনে তার মেয়ে ছাড়া তার আর কেউই ছিল না। হয়তোবা সেই গুন্ডারা সিল্কির মেয়েকে অন্য কোনো জায়গায় বিক্রি করে দিয়েছে। নিজের মেয়ের কথা মনে করে সিল্কি শেষবারের মতো নিজের অ্যাক্রোবেটিক ডান্স করে। এরপরে সে সেই বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করে। মারা যাওয়ার পর সিল্কি একটা আত্মাতে রূপান্তরিত হয়। আত্মা হওয়ার পর সিল্কির আর কিছুই মনে ছিল না, তবে তার শুধুমাত্র এতটুকু মনে ছিল সে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছে। তখনই পেছন থেকে ছোট্ট একটা বাচ্চা এসে সিল্কিকে ডাক দেয়। সে সিল্কিকে মা বলে ডাকে। এটা আসলে ছোট্ট আয়রা ছিল। সে ভুল করে সিল্কিকে মা ভেবেছিল। তখনই পেছন থেকে আয়রার বাবা চলে আসে। আমরা এখানে জানতে পারি আয়রা যখন ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছিল। সে সবসময় তার বাবাকে জিজ্ঞাসা করত যে তার মা কবে আসবে। আয়রার বাবা তাকে বলতো তোমার মা অনেক দূরে কোথাও চলে গিয়েছে, এ কারণে তোমাকে স্ট্রং হতে হবে, যেন যখন তোমার মা ফিরে আসবে তখন যেন সে তোমাকে দেখে গর্ব করতে পারে। সিল্কি কিন্তু এখানে মারা গিয়েছিল, কিন্তু তারপরেও ছোট্ট আয়রা তাকে দেখতে পাচ্ছিল আর তাকে মা বলে ডাকছিল। সিল্কির এখানে মনে পড়ে তার মেয়ে তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। সে এবার আয়রাকেই নিজের মেয়ে মনে করে। এ কারণে সিল্কি এখানে সিদ্ধান্ত নেয় সে সব সময় আয়রাকে প্রোটেক্ট করবে। সে আয়রার কোনো ক্ষতি হতে দিবে না। সেই দিন থেকেই সিল্কি একটা আত্মা হয়ে আয়রাকে প্রোটেকশন দিতে থাকে। এরপরে হঠাৎ করে আয়রার চোখ খুলে যায়। তার চোখে আমরা পানি দেখতে পাই। সিল্কির এই পাস্টের কাহিনী জেনে মোমোরও এখানে অনেক বেশি খারাপ লাগে। মোমোর এই অবস্থা দেখে ওকারুনের মনে হয় সিল্কি হয়তো মোমোর সাথে কিছু একটা করেছে। এ কারণে ওকারুন রেগে তার ফুল পাওয়ার ব্যবহার করে সিল্কের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে মোমো এখানে তাকে থামিয়ে দেয়। সিল্কি এবার আয়রার কাছে ক্ষমা চায়, কারণ সে আয়রাকে প্রোটেক্ট করতে চাইতো। তবে সে নিজেই এবার আয়রার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছে। সিল্কি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি আর সে নিজেই একটা মনস্টার হয়ে গেছে। সে আয়রাকে বলে তবে চিন্তা করো না, এখন সবকিছুই ঠিক হয়ে যাবে। এতটুকু বলার পরেই সিল্কির শরীর ছাই হয়ে ভেঙে যেতে শুরু করে। মোমো তখন টার্বোগ্রানিকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। টার্বোগ্রানি তখন বলে অরা হলো ব্যাটারির মতো। যেহেতু সিল্কির কাছে আর কোনো অরা নেই, এ কারণে সিল্কি এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আর ব্যাপারটা এরকমও না যে সিল্কির আত্মা এখন আফটার লাইফে চলে যাবে। সিল্কির আত্মা এখন কোথাও যাবে না, সেটা নাথিংনেসে হারিয়ে যাবে। সিল্কির অস্তিত্ব এখন সারা জীবনের মতো হারিয়ে যাবে। মানুষরা বা আত্মারা কেউই সিল্কির অস্তিত্বের কথা মনে রাখতে পারবে না। এরপরে টার্বোগ্রানি বলে তার মতো মানুষদের সাথে এরকমই হওয়া উচিত। জীবনে বা মৃত অবস্থায় কেউই তাকে আর মনে রাখতে পারবে না, তার এভাবে ধ্বংস হয়ে যাওয়াই উচিত। তবে এই সবকিছুর জন্য মোমোর অনেক খারাপ লাগছিল। সে টার্বোগ্রানিকে জিজ্ঞাসা করে আমরা কি এমন কিছুই করতে পারবো না যাতে করে সিল্কির আত্মা শান্তি পায়। টার্বোগ্রানি তখন বলে সিল্কির আত্মা শান্তি পাবে নাকি পাবে না এটা সম্পূর্ণ সিল্কের উপর ডিপেন্ড করছে। টার্বোগ্রানি বলে আমার বা তোমার মতো কেউই বা থার্ড পারসন কেউই সিল্কিকে আর সাহায্য করতে পারবে না। এখন চিরতরে সিল্কি যখন হারিয়ে যাচ্ছিল তখনও সে তার নিজের মেয়ের ব্যাপারে ভাবছিল। যদি সে তার মেয়েকে আরো বেশি সময় দিতে পারতো তাহলে কত বেশি ভালো হতো। সিল্কি এবার তার মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সিল্কি নিজে যদি তার মা না হয়ে অন্য কেউ যদি তার মা হতো তাহলে তার জীবন হয়তোবা আরো অনেক সুন্দর হতো। তখনই আয়রা দৌড়ে গিয়ে সিল্কিকে জড়িয়ে ধরে। আয়রা এখানে সিল্কিকে মা বলে ডাকে আর তাকে আই লাভ ইউ বলে। আয়রা সিল্কি আর তার মেয়ের জন্য এখানে প্রার্থনা করে যেন তাদের আত্মা অনেক শান্তি পায়। আয়রা এখানে সিল্কির কাছে প্রমিস করে যে সে সারা জীবন সিল্কিকে মনে রাখবে, আর এরপরেই সিল্কি ছাই হয়ে সেখানে মিশে যায়। আয়রার শেষে এই কাজটা করার জন্য সিল্কের আত্মা এখানে শান্তি পেয়েছে। শেষে সম্ভবত আমরা সিল্কি আর তার মেয়েকে একসাথেও দেখতে পাই। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডটা কিন্তু আসলেই অনেক বেশি ইমোশনাল ছিল, বিশেষ করে যখন থেকে আমরা সিল্কির পাস্ট দেখতে পাচ্ছিলাম তখন থেকেই। অ্যানিমের মধ্যে এই জিনিসটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তুমি যদি রিয়েলি সেই পার্টটুকু দেখতা তাহলে সত্যি বলতে তোমার চোখেও পানি চলে আসতো। বিশেষ করে এই সিনটা দেখে আসলেই আমার অনেক বেশি খারাপ লেগেছে, কারণ এখানে সিল্কি আর তার মেয়ের কেমিস্ট্রিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আসলেই অনেক বেশি ইমোশনাল। তো তোমরা বুঝতেই পারছো ধীরে ধীরে এই সিরিজটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, ইমোশনাল সবকিছু হয়ে যাচ্ছে। 8 নাম্বার এপিসোডটা কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমি আগেই বলে রাখতেছি আমি এটার মাঙ্গা পড়ে ফেলছি, এই কারণে আমি জানি যে 8 নম্বর এপিসোডটা কেমন হতে চলেছে। সো 8 নাম্বার এপিসোড পর্যন্ত তোমরা অপেক্ষা করো, সেটা আসলে অনেক বেশি মজার হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভিডিও তো শেষ হলো, কিন্তু ভুলে যেও না এই উইন্টার ক্যাম্পেইনে তুমিও কিন্তু জিততে পারো একটা রয়্যাল এনফিল্ড, একটা জিক্সার কিংবা ল্যাপটপ বা ফোন সর্বনিম্ন মাত্র 350 টাকার পণ্যের অর্ডার করে। তো আর দেরি কিসের, এখনই চলে যাও র্যান্ডম স্টোরের পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে। আর বিস্তারিত তথ্য নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে।
কেমন লাগতেছে? এটাই পারফেক্ট। তো তোমাদের জন্য আজকে আমি এইটা বুকিং দিয়ে যাব। আর আরেকটা সারপ্রাইজ আছে, আমি আমার নিজের জন্য আরেকটা বুকিং দেবো। আমাদের বড় ভাই যেটা পছন্দ করবে সেটা আবার আমি বুকিং দেবো। আমার 2টা বাইক আজকে আমরা বুকিং দেবো।